ঠিক আছে, নন ইকুইভ্যালেন্স উইদিন এ গ্রুপ তার মানে কি, যদি মিথিলিন মূলকের দুইটা হাইড্রোজেন যদি নন ইকুইভ্যালেন্ট হয় ম্যাগনেটিক্যালি, অথবা দুটা মিথাইল গ্রুপ, জেমিনাল মিথাইল গ্রুপ যদি নন ইকুইভ্যালেন্ট হয়, সেক্ষেত্রে আমরা দ্য ইউজ অফ ট্রি ডায়াগ্রামটা ইউজ করতে হবে। এবং when the n+1 rule fails, সেক্ষেত্রে n+1 রুলটা ফেল করছে। আচ্ছা, তোমাদের কিন্তু আমি আগে বলেছিলাম যে এরকম প্রশ্ন কিন্তু অনেক ভাবে আসে, শুধু ট্রি ডায়াগ্রাম তা বলে না, কমপ্লেক্স ডায়াগ্রাম বলে, অনেক সময় হচ্ছে তোমার আরো কি জানি বলে, হ্যাঁ স্প্লিটিং ডায়াগ্রাম, দেখো স্প্লিটিং ডায়াগ্রাম এটা বলে। ঠিক আছে, আবার ট্রি ডায়াগ্রামও বলে। এই কমপ্লেক্স স্পেকট্রা এইরকম করে তোমাকে প্রশ্ন আসতে পারে কিন্তু, ঠিক আছে, তোমাকে সেটা বের করতে হবে, মানে কম্পাউন্ড দেখে বুঝে নিতে হবে যে তোমার এখানে আসলে ডায়াস্ট্রপিক কোনো প্রোটন অথবা ডায়াস্ট্রপিক কোনো মিথাইল মূলক হ্যাঁ আছে কিনা, অথবা n+1 রুল এখানে ফলো করছে কিনা। যদি না করে সেক্ষেত্রে তোমার ট্রি ডায়াগ্রামে যেতে হবে। আচ্ছা, when the protons attached to a single carbon are chemically non-equivalent, the protons attached to a single carbon, একটা কার্বনে যদি প্রোটন থাকে সেটা যদি তোমার হচ্ছে কেমিক্যালি নন ইকুইভ্যালেন্ট হয়, তার মানে কি, কেমিক্যালি নন ইকুইভ্যালেন্ট বলতে আমরা বলছি নন আইসোক্রোনাস। নন আইসোক্রোনাস বলতে আমরা কি বুঝি? নন আইসোক্রোনাস বলতে বোঝায় যে এই দুটো প্রোটনের কেমিক্যাল শিফট ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, তখন কি হয়, have different chemical shift, then n+1 rule no longer applies, তখন n+1 rule আর ফলো করে না। proton spectrum of styrene oxide, এটা হচ্ছে styrene oxide, shows how chemical non-equivalence complicates the spectrum। তার মানে নন ইকুইভ্যালেন্ট হলে আসলে স্পেকট্রামটা কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, তাই না? আমরা যে আগের একটা কম্পাউন্ডে দেখেছিলাম যে কমপ্লিকেটেড একটা স্পেকট্রাম চলে আসে। তবে তুমি যদি খুব সুন্দর করে একটু বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু, মানে যত কমপ্লেক্সই আসুক, তুমি যদি একদম প্রথম থেকে শুরু করো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমার কমপ্লেক্সিটি যেতে সমস্যা হবে না। আর যদি তুমি প্রথম থেকে না জানো, যেমন আমি এখানে বলছিলাম এইচ এ কিরকম হবে, সেখানে আমি প্রথমে ডাবলেট পাচ্ছি, সেই প্রত্যেকটা ডাবলেটের পিক আবার ডাবলেটে ভেঙে যাচ্ছে, তো এই ডাবলেট আবার দুটো ডাবলেটে ভেঙে যাচ্ছে। প্রথম থেকে যখন তুমি শুরু করবে, প্রথম থেকে যদি স্টেপ বাই স্টেপ বুঝে আসো, তাহলে কিন্তু এটা কোনো, এখানে যদি একটু কমপ্লেক্সই হোক না কেন, এখান থেকে বুঝলে আর এটা কমপ্লেক্স হবে না। ঠিক আছে, আচ্ছা, দ্য দ্য থ্রি মেম্বার্ড রিং, এখানকার থ্রি মেম্বার্ড রিং আছে, স্টাইরিন অক্সাইড একটা থ্রি মেম্বার্ড রিং আছে, প্রিভেন্টস রোটেশন, রোটেশন হতে পারে না। এই যে তোমার সাইক্লিক কম্পাউন্ড কিন্তু রোটেট করতে পারে না, তাই তো? সেক্ষেত্রে কি হয়, রোটেশন বন্ধ হওয়ার কারণে প্রোটন এ এবং প্রোটন বি কেমিক্যাল শিফট ডিফারেন্ট দেয়। কারণ হচ্ছে তোমার এইচ এ যেহেতু তোমার অক্সিজেনের কাছাকাছি থাকে, আবার ফিনাইল মূলকের কাছাকাছি আছে, সেই এ যেহেতু তোমার রোটেট করে, এই এইচ এ আর এইচ বি কন্টিনিউয়াস রোটেট করে তোমার হচ্ছে তার নিজের পজিশন চেঞ্জ করতে পারে না, হ্যাঁ, সাইকেল থাকার কারণে, যার কারণে এইচ এ এবং এইচ বি পজিশন ফিক্স থাকে। এখন এইচ এ আর এইচ বি খেয়াল করো, এইচ বির পাশে কি আছে, এইচ সি, এখানে কিন্তু কোনো ইলেকট্রন রিচ কোনো মলিকুল নেই, কিন্তু এইচ এর পাশে দেখো, এইচ এর পাশে থ্রি ডাইমেনশনালি চিন্তা করলেও তোমার যে কোনো একটা হাইড্রোজেনের পাশে অক্সিজেন, যেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, আবার তোমার হলো কি বলে স্পেশাল, যে তোমার একটা ডায়াস্ট্রোটপিক একটা ইফেক্ট আছে বেঞ্জিন মলিকুলের, হ্যাঁ, প্রোটনের একটা ডায়াস্ট্রোটিক মলিকুল আছে, সেক্ষেত্রে তোমার এইচ এর উপর একটা ইফেক্ট পড়ে। আচ্ছা, এই জন্য কি হচ্ছে, কজিং দ্য প্রোটন এইচ এ এন্ড এইচ বি টু হ্যাভ ডিফারেন্ট কেমিক্যাল শিফট, এই কারণে এইচ এ এবং এইচ বি কেমিক্যাল শিফটটা ডিফারেন্ট হয়, দে আর কেমিক্যালি এন্ড ম্যাগনেটিক্যালি ইনইকুইভ্যালেন্ট, তার মানে এটা দুইটা ক্ষেত্রেই এরা ইকুইভ্যালেন্ট না। আচ্ছা, এইচ এর ক্ষেত্রে আছে 2.75 আর এইচ বি এর ক্ষেত্রে 3.09। এইচ 2. কি বলে, এইচ এটা একটু শিল্ডেড রিজিয়নে আসে, আর এই এইচ বিটা হচ্ছে ডি শিল্ডেড রিজিয়নে। এটার কারণটা হচ্ছে তোমার থ্রি ডাইমেনশনালি দেখা যায় যে বেঞ্জিনের যে তোমার হচ্ছে শিল্ডিং জোনটা আছে, কিছুটা শিল্ডিং জোনে পড়ে তোমার হলো, আচ্ছা এই সিটা একটু দেখে নেই, দাঁড়াও, এই সিটা হচ্ছে একদম ডি শিল্ডেড জোনে আছে। হুম, এইচ এটা কি হয়, বেঞ্জিনের যে শিল্ডেড রিজিয়ন আছে সেই শিল্ডেড রিজিয়নে কিছুটা পড়ে, আবার তোমার হলো অক্সিজেনের ইলেকট্রন কাছাকাছি থাকার কারণে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হওয়ার কারণে
তোমার হচ্ছে এখানে কিছুটা এই যে এইচ এ প্রোটনটা কিছুটা শিল্ডেড রিজিয়নে আসবে, কিন্তু এইচ বির উপরে বেঞ্জিন রিংয়ের কোনো প্রভাব নাই, যার কারণে অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সে টেনে নিলে তোমার হচ্ছে ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্টটা এইচ বির উপর পড়বে, কিন্তু তোমার হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের যে ব্যাপারটা এটা কিন্তু এইচ বির উপর এসে পড়বে না, কিন্তু এইচ এটা আবার এটা ফিল করবে, যার কারণে এইচ এ প্রোটনটার যদি ইলেকট্রনিক রিপালশন ফিল করে তাহলে খেয়াল করো এই ইলেকট্রন দুইটা কি করবে, এই ইলেকট্রনের কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য এইচ এর কাছাকাছি চলে আসতে চাবে। যদি চলে আসতে চায় তখন এইচ এর পাশাপাশি ইলেকট্রন ক্লাউডটা বেড়ে যাবে, ইলেকট্রন ক্লাউড বাড়লে আমরা জানি যে শিল্ডিং ইফেক্টটা বেড়ে যায়, শিল্ডিং ইফেক্টটা বাড়লে কিন্তু মান কমে যায়, তাই তো? এই জন্য এইচ এর মানটা একটু কম আসে। আচ্ছা, এরপর কি, আচ্ছা যখন ফ্রি রোটেশন থাকে তখন আমরা বলি হচ্ছে n+1 রুল অ্যাপ্লাই করা যায়। মনে করো এখন যদি ফ্রি রোটেশন সম্ভব হতো, এখন যদি ফ্রি একটা রোটেশন হতো তখন কি হতো, এইচ এ একবার এইচ বির প্লেসে আর এইচ বি আবার এইচ এর প্লেসে কন্টিনিউয়াস মুভমেন্ট করতো, যার কারণে এইচ এ এইচ বি কিন্তু রিজলভ করা যেত না, আলাদা করা যেত না, যার কারণে এখানে কিন্তু আমি একটা দুটা মিথিলিন গ্রুপটা কিন্তু নন ইকুইভ্যালেন্ট তখনও হতো না, ইকুইভ্যালেন্ট হতো। তার মানে যদি ফ্রি রোটেশন থাকে তখন আমি n+1 রুল অ্যাপ্লাই করতে পারবো। আর যদি তোমার হচ্ছে বায়াস কনফিগারেশন, বি নাম্বারে বলেছে বায়াস কনফার্মেশন, বায়াস কনফার্মেশন মানে হচ্ছে এখানে রোটেট করতে সামহাউ রোটেট করতে পারছে না, সেই রোটেট করতে না পারার কারণে ডাবল বন্ড কিংবা সাইক্লিক কম্পাউন্ড আছে, যদি রোটেট করতে না পারে সেক্ষেত্রে নন ইকুইভ্যালেন্ট প্রোটন হবে, এবং সেক্ষেত্রে আমরা n+1 রুল ফলো করবে না, সেক্ষেত্রে আমরা একটা ট্রি ডায়াগ্রাম পাবো। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা দেখো, নন ইকুইভ্যালেন্ট তো বুঝলাম যেখানে তোমার ফ্রি রোটেট করতে পারছে না, আরেকটা যদি ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট বলি সেক্ষেত্রে দেখো এই সাইকেলের ক্ষেত্রে চিন্তা করলে এইচ এ আর এইচ সি কিন্তু ডিফারেন্ট পজিশনে আছে, ঠিক আছে? এর সাথে কাপলিং কনস্ট্যান্ট আর এইচ সি সাথে এইচ বি সাথে এইচ সি কাপলিং কনস্ট্যান্ট কিন্তু সেম না, যার কারণে এইচ এ এবং এইচ বি কে আমরা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট বলতে পারছি না। তার মানে কি কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না, কারণ এখানে কোনো সিমেট্রি নেই, রোটেশন হতে পারছে না। আবার ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট আমরা বলছি না, কারণ এখানে অবশ্যই কেমিক্যাল জানি কাপলিং কনস্ট্যান্ট ভ্যালু সেম হচ্ছে না, একে অপরের সাথে কাপলিং কনস্ট্যান্ট ভ্যালু সেম না, যার কারণে ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট। তার মানে অবশ্যই এটা টি ডায়াগ্রাম দিয়ে আমাকে স্পেকট্রামটা বের করতে হবে। এখন দেখো কিরকম আসে টি ডায়াগ্রামটা, এইচ এ আগে আসছে, শিল্ডেড জোনে বি আসছে, তারপর হচ্ছে তোমার সি। সিটা কি হয়েছে তোমার একটু মানে এই যে প্রোটনের সাথে একই প্লেনে থাকার কারণে এই প্রোটনটা ডি শিল্ডেড জোনে পড়েছে, প্রোটন বেঞ্জিন রিং এর ডি শিল্ডেড জোনে পড়েছে, যার কারণে তোমার হচ্ছে এখানে এইচ সি মানটা বেড়ে যায়। দেখো 3 পয়েন্ট কতটা, 3 পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি 3.8 অথবা 3.7 এরকম হতে পারে, না 3.8, ঠিক আছে 3.8। এটা কিন্তু তোমার হচ্ছে বেঞ্জিন রিং এর তোমার ডি শেল্ডেড রিজিয়ন আছে, ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপির কারণে যে ডি শেল্ডেড রিজিয়নটা তৈরি হয়, সেই রিজিয়নে তোমার এই এইচসি হাইড্রোজেনটা পড়ে, যার কারণে মানটা বেড়ে যায়। আচ্ছা, এখন স্প্লিটিং প্যাটার্নটা একটু খেয়াল করো, যদি এইচসিটা আগে আসে, এইচসির সাথে এইচবি সি পজিশনে আছে, সি পজিশনে প্রথমে স্প্লিট করলো এইচবি সাথে এইচসি জে বিসি, আর তারপর স্প্লিট করেছে কি দুটো ডাবলেট দিচ্ছে, এর সাথে এর যদি কাপলিংটা হয়, খেয়াল করো দুইটা প্রোটন কিন্তু এক না, যেহেতু তার মানে এইচ সি একবার এইচ বি এর সাথে আরেকবার এইচ এর সাথে কাপল করবে, তাই তো? যদি এইচ সি প্রথমে এইচ বি এর সাথে কাপল করে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি, তখন আবার n+1 রুল কিন্তু ফলো করবে, যেহেতু একটা প্রোটন পাশে আমি পাচ্ছি n+1 রুল অনুযায়ী ডাবলেট, তার মানে একটা এইচ সি থেকে আমি পাচ্ছি দুইটা, একটা ডাবলেট পাচ্ছি। আবার সেই ডাবলেটটাই এইচ সি সাথে কি হবে, এইচ এর একটা কাপলিং হবে, যখন কাপলিংটা হবে তখন আমার ডাবলেট পাচ্ছি, যেহেতু প্রোটনের সংখ্যা একটা, ঠিক আছে? প্রোটনের সংখ্যা যেহেতু একটা আমি ডাবলেট পাচ্ছি, এখানে 3 যে কাপলিং হবে 1 2 3, 3 যে কাপলিং। ট্রান্স সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে ট্রান্সের মানটা একটু কম হয়, সিসের মানটা একটু বেশি হয়, এইসব জিনিসগুলো তোমাদের অনেক খেয়াল করতে হবে, ঠিক আছে? যদি তাই হয় তাহলে দেখো এসিটা পরে আসছে, আবার ডাবলেটে প্রত্যেকটা পিক খেয়াল করবে, কিন্তু প্রত্যেকটা আমি যে এটা একটা সিংলেট থেকে একটা ডাবলেট পেয়েছি, ডাবলেটের প্রত্যেকটা লাইন কিন্তু আবার স্প্লিট করবে দুইটা ডাবলেটে, প্রত্যেকটা স্প্লিট করবে কি ডাবলেটে। এখানে যদি এরকম থাকতো, ওখানে বাই চান্স মনে করো H2 আছে, সাপোজ আমি মনে করতে বলছি, তো এখানে তখন কি n+1 অনুযায়ী ট্রিটমেন্ট হতো না, তখন কিন্তু এই একটা সিংলেট তিনটা
পিকড হতো, তিনটা ট্রিপলেটে দুটা ট্রিপলেটে ভেঙে যেত। ঠিক আছে, বুঝতে পারছো তো? যদি এখানে মনে করো H2 আছে, আমি জানি কম্পাউন্ডটা হয় নাই, তারপর আমি তোকে বলতেছি। মনে করো এখানে H2 আছে, এই দুটো H2 মনে করো তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট। যদি এরকম হতো, H2 থাকার কারণে n+1 অনুযায়ী আমরা পাবো হচ্ছে কি ট্রিপলেট। তার মানে তখন প্রত্যেকটা ডাবলেট ট্রিপলেটে ভেঙে যেত। ঠিক আছে, যেহেতু একটা হাইড্রোজেন আছে এই কারণে H এর সাথে H3 কাপলিং করে আমি ডাবলেট পাচ্ছি। তার মানে স্প্লিটিং প্যাটার্নটা কেমন হচ্ছে, ডাবলেট অফ ডাবলেট। ঠিক আছে, এরপর আসছে এইচবি। এইচবির সাথে এইচএবি জেমিনাল কাপলিংটা সবচেয়ে বেশি হবে। আমি তোমাদেরকে আগে বলেছিলাম ডাবল বন্ডের ক্ষেত্রে জেমিনাল কাপলিংটা কম হয়, কিন্তু সাইক্লিক কিংবা যখন তোমার হচ্ছে sp3 হাইব্রিডাইজ থাকবে তখন কিন্তু জেমিনাল কাপলিংটা বেশি হবে। তার মানে এ বি যদি আগে স্প্লিট করে তাহলে আমি এইচবি থেকে পাচ্ছি ডাবলেট, তারপর ভাঙছে এইচবিসি দিয়ে। ঠিক আছে, বি সাথে সি কানেকশন হচ্ছে। আমি জানি না সবাই বুঝতে পারছো কিনা, না বুঝতে আমাদের প্রশ্ন করবে। আমি যদি এইচবিটাকে ধরি, এখন এইচবির সাথে আমার প্রথমে দেখার কথা হচ্ছে কার সাথে কাপলিংটা আগে হবে। আমি যখন ট্রি ডায়াগ্রাম আঁকবো, দাঁড়াও, এই ট্রি ডায়াগ্রাম আমি যখন আঁকবো তখন আমি কিভাবে করে আঁকবো, এই স্টাইরিন অক্সাইড মনে করো পরীক্ষা আসছে, তখন আগে যখন কোনো কমপ্লেক্স ডায়াগ্রাম আসবে কোনো কম্পাউন্ডের, প্রথমে তোমাদের কাজ হচ্ছে কম্পাউন্ডটাকে সুন্দর করে ভেঙে ভেঙে আঁকা। এখানে দেখুন দুটো প্রোটন কিন্তু আমি সুন্দর করে ভেঙে ভেঙে আঁকানো হয়েছে। ঠিক আছে, এরকম করে ভেঙে ভেঙে তোমার আঁকতে হবে, এইচবি এইচসি ডিফারেন্ট করে দেখাতে হবে। দেখানোর পরে যখন এইচবি তুমি ধরছো, এইচবি যখন টার্গেট করছো, তখন কি দেখো কার সাথে কাপলিং হওয়া সম্ভব, পসিবল এইচ এর সাথে আর একটা এইচসি এর সাথে। এখন নিয়ম হচ্ছে যে কাপলিং কনস্ট্যান্টটা বড় সেটা আগে আসবে। জেমিনাল কাপলিং যদি ডাবল বন্ড না থাকে সেক্ষেত্রে sp3 হাইব্রিডাইজ, অথবা যদি সাইক্লিক হয় সেক্ষেত্রে এটাও তো sp3 হাইব্রিডাইজ, তাই তো? এটাও কিন্তু sp3 হাইব্রিডাইজ। সেক্ষেত্রে কিন্তু তোমার যেটা যে কাপলিং কনস্ট্যান্টের মানটা বড় সেটা কিন্তু আগে আসবে। তার মানে এইচ এ বি, এইচ এর সাথে বি কাপলিং কনস্ট্যান্টটা যেহেতু বড়, এই কারণে এই স্প্লিটিংটা আগে হবে। যদি তাই হয়, দেখো লেখা আছে জে এ বি, তোমাদের কিন্তু এটা মেনশন করতে হবে। সবচেয়ে বেস্ট হয় 2JAB এরকম করে যদি লেখো। কলমটা ঝামেলা করে খালি। 2JAB দিয়ে বুঝলাম, তুমি যদি লিখো একটা পরীক্ষা, যখন একটা শিক্ষার্থী লেখে, একজন স্টুডেন্ট যখন লেখে, তখন কিন্তু তোমার টিচাররা এমনি বুঝতে পারেন যে ও কিন্তু বুঝে লিখেছে। 2 যে জেমিনাল কাপলিং বোঝাচ্ছে, এটাতে কিন্তু তুমি 2 দিয়ে 2 লিখলে কিন্তু তুমিও বুঝতে পারো, যে খাতা দেখেন সেও কিন্তু বুঝতে পারে সহজেই। ঠিক আছে, তো 2JAB দিলে আরো বেস্ট। এরপর কি আসছে, এর সাথে বির কানেকশন হওয়ার পর আসবে এর সাথে সি, এর সাথে সি আসবে। যদি সি আসে তাহলে কি হবে, এর সাথে সি একটা স্প্লিটিং হবে। সি সাথে আবার কি বি সি, সরি 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 বি যেহেতু করছি তাহলে বি এর সাথে সি এর একটা কাপলিং হবে, তাই তো? একবার এর সাথে একবার বি এর সাথে। আচ্ছা, তাহলে সেই বি সাথে আবার সির সাথে আবার ডাবলেট হয়ে ভেঙে যাবে, ডাবলেট হয়ে সুন্দর করে স্প্লিট করলো, যার কারণে দেখো এই যে জাস্ট কাপলিং কনস্ট্যান্টের কারণে দেখো এইটা একটু স্প্রেড হয়ে যাবে। এটাও কিন্তু ডাবলেট অফ ডাবলেটই পাচ্ছি আমরা, কিন্তু একটু স্প্রেড হয়ে যাচ্ছে একটু, কিন্তু দেখো এই যে কাপলিং কনস্ট্যান্টের কারণে এইটার মাঝখানে ডিফারেন্সটা একটু বেশি। ঠিক আছে, আচ্ছা, এরপর এইচ এ অ্যাজ ইউজুয়ালি একই রকম হবে। এইচ এর সাথে এইচ বির কাপলিং কনস্ট্যান্ট যেহেতু বেশি, 2J কাপলিং কনস্ট্যান্ট জেমিনাল কাপলিং, এই কারণে ফার্স্টে এ বি দিয়ে স্প্লিট করবে, তারপরে হচ্ছে এসি, তারপরে হলো এসি। ঠিক আছে, এটা আসলো ডাবলেট অফ ডাবলেট, তিনটাই ডাবলেট অফ ডাবলেট, কিন্তু পজিশন ভিন্ন। আবার তুমি যদি খুব সূক্ষ্মভাবে খেয়াল করো যে এটা কিন্তু দেখো প্যাটার্ন কিন্তু ভিন্ন, দেখো তিনটা কিন্তু ডাবলেট অফ ডাবলেট, তিনটা দেখতে কি একই রকম, একই রকম না, কিন্তু এটা কারণ হচ্ছে এই কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু গুলো। ঠিক আছে, কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু গুলো দিয়ে কিন্তু তুমি, যদি তোমার একটু মাথায় থাকে জিমিনাল কাপলিংটা বেশি হবে, যদি তোমার ডাবল বন্ড না থাকে সেক্ষেত্রে সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে আবার সিস এর মানটা বেশি হয়, ট্রান্সেটটা একটু কম হয়, এগুলা যদি বেসিক কিছু মাথায় থাকে তাহলে তোমার প্যাটার্নটা ঠিক থাকবে। ও আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যানালাইসিস, প্রশ্ন এরকমও আসতে পারে, শো দ্য গ্রাফিক্যাল অ্যানালাইসিস অফ স্টাইরিন অক্সাইড কম্পাউন্ড। ঠিক আছে, এরকম কিন্তু আসতে পারে। আবার আরেকটা জিনিস বলে দেই, তোমাদের কিন্তু প্রশ্ন জাস্ট স্টাইরিন অক্সাইডের গ্রাফিক্যাল অ্যানালাইসিস শো করো, এটা আসতে পারে, তখন কিন্তু তোমাদের স্টাইরিন অক্সাইডের সংকেত কি বলে এই স্ট্রাকচার কিন্তু তোমাদের জানতে হবে।
এগুলা কিন্তু ব্যাপারটা জানো মাথায় থাকে, খুব সূক্ষ্মভাবে যখন পড়বা খুব সূক্ষ্মভাবে পড়বা। আচ্ছা, সবাই তো বুঝতে পারছো নাকি? সবাইকে বুঝতে পেরেছো নাকি পারো নাই? জি ম্যাম, বুঝতে ধরে পেরেছি। নিলাম বুঝতে পেরেছো। নেক্সট স্লাইড নাকি শুনছো না কিছুই? আচ্ছা, থ্রি সিচুয়েশন ইন হুইচ n plus 1 রুল ফেইলস। কখন কখন n plus 1 রুল ফেল করে? when the coupling, এরকম প্রশ্ন ছোট প্রশ্ন কিন্তু আসে। when the coupling involves nuclei other than hydrogen that do not have a spin half। যখন তোমার কাপলিং হবে অন্য কোনো একটা অ্যাটমের সাথে যার স্পিন হাফ না, যেমন হচ্ছে তোমার ফসফরাস অথবা ক্লোরিন, কি হ্যাঁ ক্লোরিন তো মনে হয় ক্লোরিন, এই ধরনের যদি কোনো অ্যাটমের সাথে নিউক্লিয়াসের সাথে তোমার যদি কাপলিং হয় সেক্ষেত্রে n+1 রুল ফলো করে না। আচ্ছা, when there is non-equivalence in a set of protons, আমরা একটু পড়লাম, attached to the same carbon, একই কার্বনে দুটা মিথাইল গ্রুপ, যেটা আমরা বলি জেমিনাল মিথাইল গ্রুপ অথবা জেমিনাল প্রোটন থাকলে যদি নন ইকুইভ্যালেন্ট হয়, যদি ডায়াস্ট্রোটপিক হয় সেক্ষেত্রে n+1 রুল ফলো করে না। when the chemical shift difference between two set of protons in a small is small compared to the coupling constant linking them। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি কেমিক্যাল ডিফারেন্স, দুইটা পিকের কেমিক্যাল ডিফারেন্স যদি তোমার হচ্ছে কাপলিং কনস্ট্যান্ট এর মানের চেয়ে কম হয় সেক্ষেত্রে একটা রুলস আছে, যখন সেখানে আছে n+1 রুলটা ফলো করে না। এটা হচ্ছে তোমার, এটাকে আমি এনেছি কিনা একটু দেখি দাঁড়াও, না এখানে নাই। এটা ব্যাপারটা হচ্ছে ডেল্টা জে, না ডেল্টা ল্যামডা, মানে তোমার হচ্ছে কেমিক্যাল শিফট ডিফারেন্স দুটো প্রোটনের কেমিক্যাল দুটো। আচ্ছা ঠিক আছে বলো। আচ্ছা এক মিনিট ওয়েট করতে। আচ্ছা, কেমিক্যাল শিফট ডিফারেন্স দুটা প্রোটন তোমার হচ্ছে n+1 রুল দিয়ে স্প্লিট করবে কিনা সেটা বের করা যাবে যদি দুটা প্রোটনের কেমিক্যাল শিফট ডিফারেন্স যে মানটা আসবে সেই মানটা তোমার হচ্ছে কাপলিং কনস্ট্যান্টের যে যদি ছোট হয় সেক্ষেত্রে n+1 রুল ফলো করে না। ঠিক আছে, যেমন হয়তো এই আরেকটা ইয়াতে বলি, স্লাইডে বলি, এইটা প্রোটনের, ঠিক আছে মনে করো এইচ এ আর বি দুটা যে তোমার নন ইকুইভ্যালেন্ট, আমি কিভাবে বুঝবো? কেমিক্যাল শিফট ডিফারেন্স, এই দুটার কেমিক্যাল শিফট ডিফারেন্স কতটুকুন হবে, তার সেটা যদি ছোট হয় তোমার হচ্ছে কাপলিং কনস্ট্যান্টের ডিফারেন্স হচ্ছে এখানে ডিফারেন্স হচ্ছে, সেক্ষেত্রে তোমার হচ্ছে n+1 রুল ফলো করবে না। ম্যাম আবার একটু বলেন, বুঝতে পারিনি ব্যাপারটা। আচ্ছা, first order resonance have a number of helpful characteristics, some of which are related to the number of individual couplings n। আচ্ছা, ফার্স্ট অর্ডার কখন হবে আর সেকেন্ড অর্ডার স্পেকট্রাম কখন হবে? এই যে ডেল্টা নিউ যে ক্রস যদি 6 হয় সেটা তুমি ফার্স্ট অর্ডার স্পেকট্রাম। আচ্ছা, এই টপিকটা আমি একটু পরে পড়াবো, এই টপিকটা একটু পরে পড়াবো। এখানে একটা জিনিস যেটা তোমাদের দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে আহ এই যে আমি যেটা বলছিলাম যে তোমার স্পেকট্রাম থেকে, এটা ওয়াজিদ মিয়ার পড়া, হ্যাঁ স্পেকট্রাম থেকে তুমি কিভাবে করে কাপলিং কনস্ট্যান্টের মান বের করতে পারো সেটা হচ্ছে এখান থেকে বের করা যায়। দেখো তুমি মনে করো যে 3.15135 থেকে এই যে একটা ডাবলেট,
এই যে একটা ডাবলেট, তাই তো? অথবা তুমি ধরতে পারো ডাবল অফ ডাবলেট। সেটা যেটাই হোক না কেন, মনে করো বেনজিন রিং এর একটা প্রোটন যদি হয়, এখান থেকে তুমি কিভাবে বের করবে? এই মান থেকে তুমি হচ্ছে এই মানটার যে তোমার কাপলিং কনস্ট্যান্ট, সরি, এই যেটা ডিফারেন্সটা বের করতে হবে, ঠিক আছে? ডিফারেন্সটা বের করে মনে করো যে ডিফারেন্সটা আসছে 0.012, এই ডিফারেন্স যদি আসে তার সাথে তুমি হচ্ছে অ্যাপ্লাইড যে ম্যাগনেটিক ফিল্ড, আমার হচ্ছে 400 মেগাহার্টজ লজিক ইউজ করা হয়, তো 400 যদি তুমি গুণ করো তাহলে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে তোমার মনে করো কাপলিং কনস্ট্যান্টের মান, সেটা হচ্ছে তোমার কাপলিং কনস্ট্যান্টের মান। তাহলে এই প্রোটনের সাথে এই প্রোটনটা কাপলিং করেছে কিনা, মনে করো এই প্রোটনের জন্য আবার একটা ডাবলেট আসছে, যদি ডাবলেট আসে সেক্ষেত্রে এই যে তোমার এই দুইটা পিক থেকে যে আমি এই যে মান দুটো পেয়েছি, এই মান এই ভ্যালু থেকে এই ভ্যালুটা বিয়োগ করলে যদি সেম অথবা খুব কাছাকাছি যদি তোমার হচ্ছে কাপলিং মানে আরেকটা ভ্যালু আসে, এরকম তো আরেকটা ভ্যালু আসবে, এখান থেকে একটু বিয়োগ করে আমি দেখাতে ভালো হচ্ছে তোমাদের ক্যালকুলেটরটা। আচ্ছা, এখানে একটু দেখো যে 3.315 মাইনাস 3.117 ইকুয়ালস টু কত আসে? 0.198 ইন্টু 400 গুণ করলে দাঁড়াও 3.135 মাইনাস 3.117, হ্যাঁ, তুমি 400 দিয়ে গুণ করলে তোমার আসবে হলো 7.2 হার্টজ, ঠিক আছে? তার মানে অর্থ কাপলিং এখানে হচ্ছে। এই দুটো ডিফারেন্সকে তুমি যদি এই দুটো ডিফারেন্সে তুমি যদি 400 দিয়ে গুণ করো তাহলে তোমার আসবে হচ্ছে 7.2 হার্টজ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কাপলিং কনস্ট্যান্ট। এখন এই দুটো মানটা বিয়োগ করো, এই দুটো মান বিয়োগ করলে কত আসে? 3.092 মাইনাস হলো তোমার 3.074, 0.018 আছে, এটাকে তুমি যদি 400 দিয়ে গুণ করে দাও তাহলে এখানেও আসে 7.2। তার মানে মনে করো এই প্রোটনটা আর এই প্রোটনটা, এটা ডাবলেট দিচ্ছে, এটাও ডাবলেট দিচ্ছে, সেক্ষেত্রে তোমার হচ্ছে আমি বুঝতে পারলাম এর সাথে এর কাপলিংটা আসলে হয়েছে। সেক্ষেত্রে তুমি কিভাবে বের করবো? এখান থেকে জাস্ট ভ্যালুটা বিয়োগ করে দিয়ে 400 দিয়ে, যেটা তোমার অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের মানটা দিয়ে তুমি যদি গুণ করে দাও, যে মানটা পাবে সেটা হচ্ছে তোমার কাপলিং কনস্ট্যান্ট। অনেক সময় দেখা যায় যে প্রোটনের মান এখানে আসছে একটা, এখানে আসছে একটা, এখান থেকে তুমি প্রোটন দুইটা একে অপরের সাথে কাপল করেছে কিনা সেটা স্পেকট্রাম থেকে কাপলিং কনস্ট্যান্টের মাধ্যমে বের করতে পারো, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে তোমার হচ্ছে যদি তোমার দুটা পিকের কেমিক্যাল শিফটের ডিফারেন্স যদি তোমার কাপলিং কাউন্সিলের মানের চেয়ে বেশি হয়, এখন কত বেশি হলে কিংবা ছোট হলে আমরা জানি যে n+1 রুল ফলো করে না। দ্য চয়েস ডেল্টা নিউ তার মানে হচ্ছে ভার্সেস হচ্ছে জে, এটা যদি গ্রেটার দেন 6 হয় তাহলে ফার্স্ট অর্ডার স্পেকট্রাম ইজ নট হার্ডেন ফার্স্ট রুল, মানে ফার্স্ট অর্ডার স্পেকট্রাম সহজে ফলো করে না। সাম টেক্সট সাজেস্ট এ ডেল্টা নিউ ভার্সেস তোমার হচ্ছে যে, মানে ভাগ করলে ভ্যালু অফ যদি গ্রেটার দেন 10 হয় ফর ফার্স্ট অর্ডার স্পেক্ট্রাম, তার মানে সেক্ষেত্রে যদি গ্রেটার দেন 10 হয় সেক্ষেত্রে ফার্স্ট অর্ডার ফলো করে, আর যদি গ্রেটার দেন 10 না হয় সেক্ষেত্রে সেকেন্ড অর্ডার স্পেকট্রাম ফলো করে, ঠিক আছে? 10-এর চেয়ে যদি কম হয় সেক্ষেত্রে সেকেন্ড অর্ডার স্পেকট্রাম, আর 10-এর বেশি হলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার স্পেকট্রাম, ঠিক আছে? এখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে প্রশ্ন অনেক সময় করা হয় যে ডেল্টা স্কেলের প্রত্যেকটা মানে ঘরের মান কত, আসলে প্রত্যেকটা ঘরের মান কত, ঠিক আছে? আমরা তো জানি এটা পিপিএম দিয়ে করি, তাই না? 0 থেকে আমরা মনে করো 6 পিপিএম আসলো, প্রত্যেকটা 1 পিপিএম, তো এই প্রত্যেকটা 1 পিপিএম মানে আসলে কি? প্রত্যেকটা এই যে 1 পিপিএম বলতে আসলে কি বোঝায়? 1 পিপিএম বলতে আসলে কি বোঝায়? 1 পিপিএম বলতে আসলে বোঝায়, পিপিএম টা আমি তোমাদেরকে যেটা বললাম যে যদি তোমার এটা ডিপেন্ড করে আসলে তোমার হচ্ছে আমি কত স্পেকট্রোমিটার ফ্রিকোয়েন্সি দিচ্ছি, তার মানে কত মেগাহার্জ আমি ইউজ করছি। যদি 50 মেগাহার্জ হয় তাহলে প্রত্যেকটা ঘরের মান হবে হচ্ছে 60 হার্জ, কারণ হচ্ছে পিপিএম এর ভ্যালুটাই কিন্তু 10⁶।
এই যে দেখো 10⁻6 যদি ইয়াতে ভাইভাতে কিন্তু অনেক সময় প্রশ্ন ধরে এরকম, তোমার থিসিসে ভাইভাতে কিন্তু প্রশ্ন ধরতে পারে যে তোমার প্রত্যেকটা ঘরের মান কত। যদি 1 ppm হয় তাহলে জিজ্ঞেস করবে 1 ppm কতটুকু হয়, তুমি অ্যাপ্লাইড ম্যাগনেটিক সারা বলে দিলেন যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যদি তোমার 300 মেগাহার্টজ হয় সেক্ষেত্রে একটা ঘরের মান কত হবে। তোমাকে দেখো এই জিনিসটা বলতে হবে 1 ppm যদি আমি হার্জে নেই, স্পেকট্রোমিটার ফ্রিকোয়েন্সি ইন হার্জ ভার্সেস তোমার ppm দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যদি তোমার হয় 400, আর হচ্ছে আমি কিন্তু মেগাহার্জ, আমার যেটা একক দেওয়া ছিল মেগাহার্জ, মেগাহার্জ না দিয়ে আমি হার্জ দিয়েছি। আর মেগাহার্জ দিয়ে বলছি, যেটা ppm বলি সেটাকে আমি 10⁻6 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমার পাবো হচ্ছে কত, যদি 400 হয় তাহলে পাবো 400 এখানে, 400 হার্জ। আর যদি তোমার হচ্ছে 300 হয় তাহলে 300 হার্জ, 500 মেগাহার্জ হলে 500 হার্জ। তাহলে প্রত্যেকটা ঘরের মান যদি তোমার স্পেকট্রোমিটার ফ্রিকোয়েন্সি জানা থাকে, সেই স্পেকট্রোমিটার ফ্রিকোয়েন্সি থেকে তুমি বের করতে পারো। সাধারণত করেসপন্ডিংলি কি হয়, 500 মেগাহার্জের জায়গায় জাস্ট 500 হার্জ হয়। ঠিক আছে, আচ্ছা। প্রোটন এনিমার অফ ট্রান্সসিনামিক অ্যাসিড, ট্রান্সসিনামিক অ্যাসিড এখানেও খেয়াল করো, এখানে একটা যে ওখানে সাইক্লিক ছিল, এখানে আছে কি ডাবল বন্ড, ডাবল বন্ডের ক্ষেত্রেও কিন্তু এখানে রোটেট করতে পারবে না। যদি রোটেট করতে না পারে সেক্ষেত্রে কি হবে, আমাদের কিন্তু HAHC কিন্তু ইকুইভ্যালেন্ট হচ্ছে না, তাই তো? ইকুইভ্যালেন্ট এখানে হবেও না, যেটা ডাবল বন্ড কিন্তু কি হচ্ছে, একটা বায়াসড মলিকুল, যার কারণে HA এবং HC ডিফারেন্ট হবে। HAHC তোমার সি ট্রান্স পজিশনে আছে, এই জন্য এটার নাম হচ্ছে ট্রান্সিনামিক অ্যাসিড। প্রশ্ন কিন্তু এরকম আসতে পারে, ট্রান্সিনামিক অ্যাসিডের গ্রাফিক্যাল অ্যানালাইসিসটা দেখাও। তো সেক্ষেত্রে ট্রান্সিনামিক অ্যাসিডের স্ট্রাকচার কিন্তু জানা থাকতে হবে। আচ্ছা, এখন দেখো ট্রান্সিনামিক অ্যাসিডটা কিরকম হয়। প্রোটন কার্বক্সিলিক অ্যাসিড তো বুঝতে পারছো অনেক দূরে আসবে, কার্বক্সিলিক অ্যাসিডটা অনেক দূরে আসবে। আর হচ্ছে যেহেতু মনোসাবস্টিটিউটেড তোমার বেনজিন রিং, সেক্ষেত্রে কি হয়, আমরা একটা মনোসাবস্টিটিউটেড বেনজিন রিং এর ক্ষেত্রে কিন্তু একটা মাল্টিপ্লেট পাই, তাই না? মাল্টিপ্লেট পাওয়া যায়। আচ্ছা, বি প্রোটনটা দেখো মাল্টিপ্লিসিটি দিয়েছে, সি প্রোটনটা দেখো, সি প্রোটনটা কত দূরে আসছে একটু খেয়াল করো। ইভেন সি যে প্রোটনটা আছে বেনজিন রিং এরও পরে আসছে, প্রায় এই 7.9 7.8 এর কাছাকাছি, এত দূরে কেন আসলো? এটা সব এইচসি প্রবলেমটা হচ্ছে, এইচসি এখানে এইচসি তিনটা জিনিস মানে ও ফিল করছে। ডি শেল্ডেড জোন, ঠিক আছে, একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে এখানে, কার্বনিল মূলক আছে, কার্বনিল কন্টিনিউয়াস টানছে, ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট আছে এটার মধ্যে, কার্বনিল মূলকের মধ্যে কি ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকার কারণে ইলেকট্রন টানছে, এটার একটা ইফেক্ট আছে। আবার কি ডাবল বন্ড থাকার কারণে, ডাবল বন্ডেরও কিন্তু যখনই পাই ইলেকট্রন আছে, আমরা তোমাকে বলেছিলাম পাই ইলেকট্রন থাকলে সেই ফ্রি ইলেকট্রন গুলো কিন্তু খুব সহজে সার্কুলেট করতে পারে। সিগমা বন্ডের ইলেকট্রনও সার্কুলেট করে, কিন্তু পাই ইলেকট্রন গুলো আরো বেশি সার্কুলেশনের ফলে তোমার হচ্ছে একটা স্ট্রং শিল্ডেড এবং ডিশিল্ডেড জোন তৈরি হয়। এখানে যেহেতু পাই ইলেকট্রন আছে সেক্ষেত্রে এই মাঝখানে ডাবল বন্ডের জন্য একটা শিল্ডেড এবং ডিশিল্ডেড জোন তৈরি হবে। আমরা কি পড়েছিলাম, হ্যাঁ আমরা পড়েছিলাম যে ডাবল বন্ড যখন থাকবে, আমরা এই ডাবল ডাবল বন্ড এই প্রোটন গুলো কিন্তু সব যেহেতু sp2 হাইব্রিডাইজ, সবাই কিন্তু মনে করো ল্যাপটপে তোমাদের স্ক্রিনের যে প্লেনটা সেই প্লেনের উপরে আছে, মোবাইলের স্ক্রিনের মধ্যেই কিন্তু এই তিনটা জিনিস আছে। তাহলে আমার একটা কোণ কল্পনা করার কথা ছিল, কোণটা কিসের কোথায় হবে, স্ক্রিনের মোবাইলের স্ক্রিনের উপরে একটা পার্ট, নিচে একটা পার্ট, এটা ছিল তোমার হচ্ছে শিল্ডেড জোন। শিল্ডেড জোন মানে এখানে যদি কোনো প্রোটন চলে আসে সেক্ষেত্রে এখানকার মানগুলা কমে যাবে, আর বাকিগুলা কিন্তু কি হবে, বাকিগুলোর মান কিন্তু বেড়ে যাবে, তাই না? তাহলে ডাবল বন্ডের যে প্লেনটা থাকে, sp2 হাইব্রিডাইজ সবসময় প্ল্যানার হয়, প্লেনের উপরে এবং নিচে আসলে তোমার শিল্ডেড জোন থাকে, আর অন দ্য প্লেন সবসময় ডি শিল্ডেড জোন থাকে। সেক্ষেত্রে তোমার এখানে এই সিটা কার্বক্সিলিক অ্যাসিডের যে তোমার হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট। আচ্ছা একটু হোল্ড করো, একটু হোল্ড করো।
আচ্ছা, তাহলে এই টা কি ফিল করছে? কার্বক্সিলিক অ্যাসিডের উইথড্রয়িং ইফেক্ট, কার্বন কার্বন ডাবল বন্ডের ডিশেলের জোন, প্লাস আবার অ্যারোমেটিক যে রিংটা আছে সেই অ্যারোমেটিক রিং এর ডিশেলের জোনটা ফিল করছে। তার মানে চিন্তা করো যে এইচসি এর পরে কিন্তু এইচসি টা অনেক বেশি ডিশেলের জোনে চলে যাবে। ইভেন কেন প্রোটনটা, এই প্রোটনটা কিন্তু শুধুমাত্র বেনজিনের যে ডিশেলের জোনটা আছে সেটা ফিল করছে, তাই তো? কিন্তু এইচসি টা কি করছে? এইচসি টা বেনজিন, কার্বক্সিলিক অ্যাসিড প্লাস ডাবল বন্ড তিনটার ইফেক্ট ফলো করছে, মানে ফিল করছে, যার কারণে এইচসি মানটা এই বেনজিয়ালিক যে প্রোটনটা আছে তার চেয়েও বেশিতে আসতেছে। ঠিক আছে, এরপরে কি? এরপরে তোমার হলো কার্বক্সিলিক অ্যাসিড তো আরো বেশি দূরে আসবে, 10-12 দিকে আসে। তারপরে তোমার হলো এইচএ। এখন স্প্রিং প্যাটার্নটা কেমন হবে? স্প্রিং প্যাটার্নটা কেমন হবে সেটা তোমরা যদি দেখো, এটা যদি এইচসি হয়, এইচসি সাথে অবশ্যই জাস্ট একটার সাথে কাপলিং করে ডাবলেট দিচ্ছে। এইচ বি কি দিচ্ছে দেখো, এইচ বি হচ্ছে সাধারণত এই দুটো প্রোটনকে তোমার একটু আলাদা করে ধরা হয়, একই ধরা হয় আর কি। যদি সুপার ইম্পোজ করে, খেয়াল করো এখানে যদি প্লেন কল্পনা করো, সুপার ইম্পোজ করলে এই দুটো প্রোটনকে ইকুইভ্যালেন্ট আর এই তিনটাকে একসাথে ধরা হয়। ঠিক আছে, যদি তাই হয় তাহলে কি হবে? ডাবলেট অফ ডাবলেট, তাই তো? তার মানে কি, ফার্স্টে অর্থ কাপলিং হচ্ছে, মেটা কাপলিং হচ্ছে, এর সাথে অর্থ, এর সাথে হলো মেটা, আর এই তিনটা প্রোটন একসাথে তোমার দিবে হচ্ছে, তিনটা প্রোটন একসাথে মানে কি তোমার হচ্ছে এই তিনটা প্রোটনের মানটা খুব কাছাকাছি আসার কারণে মাল্টিপ্লিসিটি শো করবে 7.4 এর দিকে। আর এই দুটা প্রোটন কি করছে, একবার এই প্রোটনের সাথে অর্থতে তোমার হচ্ছে কাপলিং করছে, যার কারণে আমরা ডাবলেট পাচ্ছি। আবার হচ্ছে এর সাথে মেটা কাপলিং হওয়ার কারণে, মেটা কাপলিং কিন্তু সাধারণত ফিল করা যায়, মাঝে মাঝে ফিল মানে স্পেকট্রামে কিন্তু আসে। অর্থ সরি, প্যারা কাপলিং একদমই আসে না। তো মেটা কাপলিং যদি হয়, মেটা কাপলিং হলে তাহলে আবার আরেকটা ডাবলেট, ডাবলেট অফ ডাবলেট হচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের একটা প্যাটার্ন আসছে। এটাকে একটু ভেঙে দেখিয়েছে আর কি। ঠিক আছে, সাধারণত আমরা মনোসাবস্টিটিউটেড বেনজিনের ক্ষেত্রে একটা মাল্টিপ্লিসিটি ধরে নেই, আর এইচ এর ক্ষেত্রে বুঝতে পারছো একটা কোশ্চেন ম্যাম। একটা ডাবলেট আসছে। এইচ এর সাথে ট্রান্সে যেহেতু আছে, একটা সিম্পল একটা ডাবলেট আসছে। আচ্ছা, এটাও ছিল ট্রান্সিনামিক অ্যাসিড। ভিনাইল অ্যাসিড এটাও খুব ইম্পর্টেন্ট, খুব একই রকম অনেকটা। ঠিক আছে, এটা তোমার নিজেরা পড়ে নিবে, আমি তোমাদেরকে তোমার প্রোটনিক অ্যাসিড দেখাবো একটু। ম্যাম ভিনাইল এগুলো অ্যাসিড খুব সোজা, এইচ এ একই রকম ভাবে এইচ এ এবং এইচ বি তোমার হচ্ছে নন ইকুইভ্যালেন্ট বিকজ অফ দিস ডাবল বন্ড। এটা থাকার কারণে রোটেশনটা হতে পারছে না, যার কারণে এইচ এ এবং এইচ বি তোমার ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হওয়ার কারণে কি হবে, আলটিমেটলি তোমার কাপলিং কনস্ট্যান্টটা কিন্তু ভিন্ন হচ্ছে, নন ইকুইভ্যালেন্ট, এবং একটা গ্রাফিক্যাল অ্যানালাইসিস আমরা পাচ্ছি। এইচসির ক্ষেত্রে তোমাকে আমি একটু জাস্ট সিম্পলি বলে দেই, দেখো এইচ এর সাথে কাপলিং করবে একবার, এইচ বি সাথে কাপলিং করবে একবার। যেহেতু এখানে ডাবল বন্ড, সেক্ষেত্রে আমরা জানি ট্রান্স যে কাপলিং কনস্ট্যান্ট সেটা মানটা বেশি হবে, যার কারণে বি সাথে আগে কাপলিং করেছে, যে বিসি এখানে সবসময় 3 লিখে দিবে। আর তারপরে করেছে এর সাথে, তাহলে কি পাচ্ছি, একটা সিঙ্গেল থেকে ডাবলেট, প্রত্যেকটা ডাবলেটের 9 আবার দুটো ডাবলেটে স্প্লিট করেছে, তার মানে আমরা পাচ্ছি প্রত্যেকটাতে ডাবল অফ ডাবলেট। এখানে ডাবল অফ ডাবলেট, এখানেও ডাবল অফ ডাবলেট পাবো। তিনটা প্রোটনের জন্য ডাবল অফ ডাবলেট, এটা একটা জাস্ট সিংলেট দিবে। ঠিক আছে, এটা তোমার 3.8 এর দিকে একটা সিংলেট দিবে। আচ্ছা, এখানে এইচ বির ক্ষেত্রে খেয়াল করো, এইচ বি ক্ষেত্রে তোমার হচ্ছে, আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, দেখো জেমিনাল কাপলিং কিন্তু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ডাবল বন্ড আছে সেক্ষেত্রে জেমিনাল কাপলিং কিন্তু বেশি হবে না, জেমিনাল কাপলিং এর মানটা কিন্তু অনেক কম হবে। যদি এখানে সাইকেল থাকতো অথবা কোনো sp3 কোনো সিস্টেম থাকতো, সেক্ষেত্রে কিন্তু তোমার জেমিনাল কাপলিং এর মানটা আগে আসতো। আচ্ছা, কিন্তু এখানে দেখো ট্রান্সটা আগে আসছে, তারপর জেমিনাল কাপলিং আসছে, এখানে 2 লিখে দিবে, এখানে 3 লিখে দিবে। এইচ এর ক্ষেত্রে একই, এইচ এর ক্ষেত্রে তোমরা আগে খেয়াল করো, আগে সিস আসবে, আগে এইচ এ সি আসবে, এ সিস কাপলিংটা আগে আসবে, তারপর আসবে তোমার হচ্ছে জেমিনাল কাপলিং। ঠিক আছে, যার মানটা খুবই ছোট। ছোট হওয়ার কারণে দেখো এখানকার স্পেসটা কিন্তু কম, দুইটা পিকের মধ্যবর্তী স্পেস কিন্তু কম। ঠিক আছে, এরকম করে প্যাটার্নটা আসবে। আচ্ছা, আমি ক্রোটনিক অ্যাসিড একটু চলে যাচ্ছি, এটা একটু জটিল আছে। এখানে খেয়াল করো, এখানে একটু জটিল আছে, আমি দেখে নিই। বাবারে সাইড তো শেষ হয় না, বাবারে অনেক পড়া। এগুলোর ডেসক্রিপশন আমরা কোন বইয়ে পাবো? ক্রোনিক অ্যাসিড যদি তুমি খেয়াল করো, সেক্ষেত্রে দেখো
এইচ, এই দুটো এইচ কিন্তু ইকুইভ্যালেন্ট না, নন ইকুইভ্যালেন্ট। আমার এখানে এইচ CH3 গ্রুপ আছে, তাহলে কি প্যাটার্নটা কিন্তু অনেক জটিল হবে। ঠিক আছে, ঠিক গেল। আচ্ছা, প্রোটনিক অ্যাসিড যদি খেয়াল করো, দেখো এই কার্বনের সাথে এই নেইবারিং কার্বন, তাই তো, এই প্রোটনের সাথে শুধুমাত্র এই প্রোটনের একটা কাপলিং হবে, যেটা আমি পাবো আমি হচ্ছে, এটা হচ্ছে HA। ঠিক আছে, এটা হচ্ছে HA। HA হলে তোমার এখানে এটা কি দিবে, CH3 টা তুমি যদি, তোমার যদি CH3 যদি তুমি ইকুইভ্যালেন্ট হয়, কিন্তু H0 তো নন ইকুইভ্যালেন্ট। H3 টা তোমার এই H টা N+1 অনুযায়ী ডাবলেট দিচ্ছে। ঠিক আছে, আবার এখানে দেখো কতগুলো কাপলিং হচ্ছে, এখানে এখানে তো তোমার 4J কাপলিং মনে হচ্ছে, 1 2 3 4, হ্যাঁ 4J কাপলিং হবে। আচ্ছা, এটা তো আসছে প্রায় 12র দিকে, এটা ডিফারেন্ট। সি নাম্বার প্রোটন যদি ধরি, সি নাম্বার প্রোটনটা, সি নাম্বার প্রোটন যদি হয়, আচ্ছা সিটাকে খেয়াল করো, তুমি যদি ট্রান্স কাপলিং হয়, হ্যাঁ তুমি যদি ট্রান্স কাপলিং হয়, ফার্স্টে ডাবলেট দিচ্ছে, ডাবলেট দেওয়ার পরে এই এইচ সি এর সাথে এইচ এর কিন্তু একটা কাপলিং হবে, তাই তো, নেইবারিং প্রোটন কিন্তু, তার মানে এখানে 3J কাপলিং হচ্ছে। এখানে তোমার যদি 3J কাপলিং কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে এখানে 3টা প্রোটন, তার মানে কি প্রত্যেকটা ডাবলেট 3টা প্রোটন যেহেতু কোয়াড্রেটে ভেঙে যাবে, 1 2 3 4। আবার এই পিকটাও 4টা পিকে হয়ে যাবে, 1 2 3 4। ঠিক আছে, তার মানে আমি পাচ্ছি হচ্ছে ডাবলেট অফ কোয়াড্রেট। এই HC এর জন্য আমি পাবো হচ্ছে ডাবলেট অফ কোয়াড্রেট। আবার যদি এইটা খেয়াল করো, HB টা খেয়াল করো, HB এর ক্ষেত্রে কি হবে, HB এর ক্ষেত্রে তোমার হচ্ছে একইভাবে তোমার আগে ট্রান্স স্প্লিটিংটা হবে, আগে ট্রান্স স্প্লিটিংটা হলো, তারপর তোমার হবে হচ্ছে 4J কাপলিং, যেটাকে আমরা বলি অ্যালাইলিক কাপলিং। অ্যালাইলিক কাপলিং কিন্তু বলেছিলাম ইম্পর্টেন্ট, তাই না, যে তোমার ডাবল বন্ডের পাশে যদি কোনো CH3 থাকে, সেটাকে আমরা বলি অ্যালাইলিক পজিশন। এখানে কিন্তু 2 থেকে 3 প্রায় তোমার হচ্ছে কাপলিং কাউন্সিলের ভ্যালু আসে। সেক্ষেত্রে তোমার কি হবে, 4J কাপলিং যেহেতু এখানে হচ্ছে, অ্যালাইলিক কাপলিং যেহেতু হচ্ছে, সেক্ষেত্রে এখানে তোমার কয়টা আছে প্রোটন, 3টা। 3টা থাকলে এখানেও আমি কোয়াড্রেট পাচ্ছি, N+1 অনুযায়ী 3 + 1 = 4 কোয়াড্রেট আমি পাবো। ঠিক আছে, এইভাবে একইভাবে ডাবলেট অফ কোয়াড্রেট এখানেও পাওয়া যাবে। আচ্ছা, বুঝতে পারছো তোমরা সবাই? এটা হচ্ছে ডিটা তোমার হচ্ছে কতটা আসছে, দেখো ডিটা তোমার হচ্ছে সিঙ্গেলটা আসছে, এটা তোমার হচ্ছে একদম দূরে আসছে 12.0 যাতে। তারপর আসছে তোমার সিটা তোমার হচ্ছে ডি শেডেড জোনে পড়েছে, মানটা ভ্যালুটা বেশি আসছে। এটা হচ্ছে তোমার CH3 সিম্পল অ্যালাইলিক প্রোটন। অ্যালাইলিক প্রোটনের মানটা তোমার যদি তোমার 1 পয়েন্ট সামথিং আসে, 1.9, 1.9 থেকে 2 মন হয়, 2.1 2.2 এরকম আসে, ও তো 1.92 তে আসছে এটা, এর মানটা। এর সাথে এটা আর এটা কাপলিং করছে, তার মানে এখানে কিন্তু অ্যালাইলিক কাপলিং হচ্ছে। অ্যালাইলিক কাপলিং যখন হচ্ছে, তখন কিন্তু তোমার সেটা মেনশন করতে হবে, এটা কিন্তু 4J অ্যালাইলিক কাপলিং, কিন্তু 4J কাপলিং, খেয়াল করো কিন্তু এখানে প্রোটন তো 1 2 3 4, ঠিক আছে, 4 বন্ড ডিসটেন্স, এখানে এটাকে বলছি আমরা অ্যালাইলিক কাপলিং। কে কে বুঝতে পারো না একটু বল দেখি কম্পাউন্ডটা, কে কে বুঝতে পারোনি? সবাই বুঝতে ম্যাম পারছো? বলা লাগবে। নাকি তোমার ক্লাস করোই না আসলে? ম্যাম আরেকবার একটু বলুন। যারা কথা বলছো আমি না শুনতে পাচ্ছি না, তোমরা কি কথা বলছো কিনা? সিয়ার কোথায়, বামন কোথায়? ম্যাম, ম্যাম হ্যালো ম্যাম, না না, ম্যাম আমি তো আমাদের কথা কথা শুনতে শুনতে পাচ্ছি না, পাচ্ছেন? ব্যাপারটা কি? ম্যাম আজকে ম্যাম নানুকে বলে যাও। উফ, আমি বুঝলাম না অনেক, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না কিন্তু। আচ্ছা
আচ্ছা একটু হোল্ড করো, আমি তোমার ইয়াটা চেঞ্জ করে নিই, মাইক্রোফোনটা একটু চেঞ্জ করে নেবো। এখন একদিন বল দেখি শুনতে পাই কিনা। ভাই না, ম্যাম এখন শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলো। জি ম্যাম। এতক্ষণ ম্যাম অনেকে কোশ্চেন করছিলাম, তাই কিন্তু আমি আপনি কোনো কিছু শুনি না, তোমার জি একটা ম্যাম। মেসেজ করবা না, বোকার মতো বসে আছে, একটা মেসেজ তো করতে, চ্যাটিং বক্সে তো আসছে তোমার। হ্যাঁ এটা আমি কিছু শুনি না তোমাদের প্রশ্ন। আচ্ছা বলো কি প্রশ্ন ছিল বলো, এই প্রশ্ন দিয়ে আজকে শেষ করে দিব, বলো। তার মানে এই এয়ারফোনটা গেল। ম্যাম এগুলোর ডেসক্রিপশন গুলো আমরা কোন বইতে পেতে পারি? হ্যাঁ আবার বলো। এই যে এগুলোর যে ডেসক্রিপশন গুলো কম্পাউন্ড গুলোর এনএমআর এর, এটা হ্যাঁ, কোন বইয়ে পাবো? কোন বইতে? এটা তোমার পাবিয়ে বইতে পাবা। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন, মানে পড়া নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল কিনা? আমি তোমাদেরকে অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি না, তোমার একটা মেসেজ করতে পারতো আমাকে। আমি এই জন্য তো বলি, তো একটু কোনো প্রশ্ন করে না, কোনো কথা বলে না। আর লাস্ট কম্পাউন্ডটা একবার একটু দেখাইলে ভালো হয়। লাস্ট কম্পাউন্ডটা তোমার হচ্ছে প্রোটনিক অ্যাসিড, তো এখানে তোমার একটা CH3 মূলক ছিল তাই তো। CH3 যেহেতু আছে, এটা হচ্ছে অ্যালাইলিক প্রোটন। অ্যালাইলিক প্রোটন আমরা বলছি কি বুঝি, ডাবল বন্ডের জাস্ট নেইবারিং যে কার্বনটা থাকে, সেখানে যদি কোনো প্রোটন থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালাইলিক প্রোটন। এখানে তোমার খেয়াল করতে হবে অ্যালাইলিক কাপলিং কিন্তু একটা সিগনিফিকেন্ট কাপলিং, এবং অ্যালাইলিক কাপলিং কিন্তু শো করে। ঠিক আছে, অ্যালাইলিক কাপলিং সাধারণত 4 যে কাপলিং হয় 1 2, যেহেতু এই প্রোটনের সাথে এই প্রোটনের কাপলিং হবে, এই প্রোটনের সাথে এই প্রোটনের বন্ড ডিসটেন্সটা তোমাকে বের করতে হবে 1 2 3। এখানে তো হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার 4, 1 2 3 4, 4 যে কাপলিং, এটা তোমার, এইটা তোমার অবশ্যই স্প্লিটিং প্যাটার্নে আনতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এটা ধরো, এই প্রথম ধরো এইচ এ, যদি ধরো এইচ এর সাথে ফার্স্টে এইচ, সরি এইচ এটা কি ছিল, এটা ছিল হচ্ছে বি। এইচ বি যদি ধরো, এইচ সি সাথে আগে ট্রান্স কাপলিং হবে, ট্রান্স কাপলিং যেহেতু মানটা বড়, ট্রান্স কাপলিং হলে তাহলে কি হবে, এখানে 3J বিসি, বিসি, যেহেতু একটা প্রোটন N+1 হয়ে ডাবলেট হয়ে ভেঙে গেল। তারপর কি আসবে, এই যে আমি দেখালাম একটু আগে, এই তারপর কি হবে, এইচ বি সাথে এইচ এর একটা কাপলিং হবে, তাই তো, এইচ এর সাথে এইচ বির একটা কাপলিং হবে, এইচ এর সাথে বি, মানে কাপলিং কনস্ট্যান্ট হবে হচ্ছে 4J কাপলিং। তাহলে এখানে কি হবে 4J এ বি, তাই তো। আর যদি হয় সেক্ষেত্রে আমরা দেখো তিনটা প্রোটন আছে, আমরা পাবো N+1 অনুযায়ী কোয়ার্টেট, আমরা প্রত্যেকটা লাইন আবার কোয়ার্টেটে স্প্লিট করবে, কোয়ার্টেট মানে 4টা লাইনে স্প্লিট করবে, এরকম করে আমি একটা স্প্লিটিং প্যাটার্ন পাবো, জটিল একটা স্প্লিটিং প্যাটার্ন। দেখো আলটিমেটলি কিন্তু মাল্টিপ্লিসিটি আসছে, কিন্তু তোমার দেখলে বোঝা যাবে যেখানে তোমার ডাবল অফ কোয়ার্টেট, এটা কি তোমার নাম, প্রথমটা যেহেতু ডাবলেট এই জন্য ডাবলেট, এরপর একটা কোয়ার্টেট হয়েছে এই জন্য এটা কোয়ার্টেট, ডাবল অফ কোয়ার্টেট, এরকম করে নামকরণ করতে হবে। এটাও একইভাবে এইচসিটাও তোমার প্রথমে ছিল হচ্ছে তোমার এইচবির সাথে কাপলিং হবে, ট্রান্স কাপলিং, তারপর হচ্ছে এখানে তোমার হবে, এখানে কিন্তু তোমার এখানে কিন্তু অ্যালাইলিক না, এখানে কিন্তু তোমার হচ্ছে নর্মাল 3J কাপলিং কনস্ট্যান্ট। 3J কাপলিং কনস্ট্যান্ট হওয়ার কারণে কি হবে, এটার ডিসটেন্স একটু বেশি হবে, এটার ডিসটেন্স একটু কম হবে। বুঝতে পারতেছো কিনা, এইচসি যখন আমি বলবো, এইচসি যখন আমি দেখাবো, দেখো এখানে কত বন্ড ডিসটেন্স 1 2, এখানে একটা হাইড্রোজেন যদি থাকে তাহলে 3, 3J কাপলিং হবে, 3J কাপলিং কনস্ট্যান্ট মান কিন্তু বেশি 4J কাপলিং কনস্ট্যান্ট, তাই না। তাহলে 3J কাপলিং এর ক্ষেত্রে এখানকার ডিসটেন্সটা, স্পেসিংটা একটু বেশি হবে। হ্যাঁ, এই জন্য এইচসিটা দেখো খুব সুন্দর সহজে বোঝা যাচ্ছে, দেখো ফাঁকা ফাঁকা, কিন্তু এইচবিটা খুব বেশি ওভারল্যাপ করে গেছে। এই জন্য কিন্তু এখানেও কিন্তু ডাবল অফ কোয়ার্টেট আসছে, কিন্তু আমি কিন্তু এটা বুঝতে পারছি না, দুটো কিন্তু ডাবল অফ কোয়ার্টেট, এটা সুন্দর বোঝা যাচ্ছে, এটা কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে না।
এটা কিন্তু কাপলিং কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করছে, খেয়াল করো কিন্তু। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি ম্যাম, একটা কোশ্চেন ছিল যে আপনার আগের স্লাইডে যে ট্রান্সডিনামিক অ্যাসিডের যে এটা বুঝাইছিলেন সেটা একটু নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, বলো এখানে কি। জি ম্যাম, যে অর্থ যে প্রোটনের ক্ষেত্রে যে বলছিলেন যে প্রথম হচ্ছে অর্থ কাপলিং, তারপর হচ্ছে দুইটা মেটা কাপলিং বলবেন, যে ডাবলেট। হ্যাঁ আমি হ্যাঁ, এখানে ডাবলেট ট্রিপলেট হওয়ার কথা, যে প্রথমত অর্থ কাপলিং তারপর দুইটা মেটা থাকার কারণে সেখান থেকে আবার ট্রিপলেট, এটা ট্রিপলেট এখানে হওয়ার আমি কথা না? তোমাকে কি বললাম, আমি বলি শোনো, মোনো সাবস্টিটিউট যখন হবে তখন কিন্তু এই প্রোটন আর এই প্রোটনটাকে ইকুইভ্যালেন্ট, এই প্রোটন এবং এই প্রোটন ইকুইভ্যালেন্ট, তখন এই দুটো প্রোটন কিন্তু আমি একটা ধরতে পারবো। এটা তো একটাই, এই দুটাকে যখন আমি একটা ধরবো মোনো সাবস্টিটিউটের ক্ষেত্রে, তখন কি হবে, এটাও কিন্তু আমি একটা ধরছি, তার মানে কি হচ্ছে, ওর সাথে ওর যখন কাপলিং হচ্ছে একসাথে একটা ডাবলেট পাচ্ছি, আবার এর সাথে কাপলিং হচ্ছে ডাবলেট পাচ্ছি। ব্যাপারটা বুঝতে পেরেছো? মোনো সাবস্টিটিউটের ক্ষেত্রে অর্থ অর্থ মেটা মেটা তোমার হচ্ছে কি করা হয়, সেম ধরা হয়। হ্যাঁ, একই প্রোটন, ইকুইভ্যালেন্ট প্রোটন ধরা হয়। ইকুইভ্যালেন্ট প্রোটন ধরার কারণে এই প্রোটন, এই যে মেটা দুই প্রোটন দুটো আছে, যেহেতু এটা অর্থ পজিশনে এইটার ইয়াতে রেসপেক্টে, সেক্ষেত্রে এই দুটো প্রোটনকে আমি একই ধরবো। একই ধরলে এখানে প্রোটন আসলে একটা, দুটো না। বুঝছো? দুটো না কিন্তু। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন সাগের সাইডের থেকে? আমি তাইকে বলি তোমরা আমার প্রশ্ন করছো না কেন, তোমার আমাকে মেসেজ, কখন এরকম সমস্যা হবে একটু মেসেজ করবা, বুঝছো? মেসেজ করলে আমি বুঝতে পারবো। আচ্ছা, এইটা তো বুঝতে পারছো সবাই কিভাবে করে তোমার ইয়া বের করতে হয়, কাপলিং কনস্ট্যান্ট। এই সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এই ম্যাম এইখানে ম্যাম হ্যাঁ, ম্যাম বলো। এখানে একটু রুলটাতে, ম্যাম এখানে আমার একটু যে ওই থ্রি সিচুয়েশনাল ইন হুইচ n+1 রুলস ফেল, এই দুইটার এইখানে একটু ভুল বুঝতেছি না, 1 2 3 নাম্বার এই তিনটা। এই যে তোমার এই টপিক গুলো, এগুলো হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। দাঁড়াও, বলো কোনটা বুঝতে পারছো না, 3 নাম্বারটা নাকি? হ্যাঁ, প্রবলেম হয়, কি সমস্যাটা হলো দেখো। দাঁড়াও, আজকে ডিস্টার্ব হচ্ছে বেশি ক্লাসে, যাই হোক। দরজা আটকাও তো, দরজা আটকাও। আচ্ছা, যেটা বলছি না, n+1, মানে 3 নাম্বার রুলটা বুঝতে পারো না। এটা হচ্ছে তোমার মনে করো দুইটা প্রোটন যদি তোমার হচ্ছে তোমার n+1 রুল, দুটা পিক দিল কেমিক্যাল শিফটে, ঠিক আছে? দুটা পিক আসলে তোমার আম, কি বলে, n+1 রুল ফলো করে স্প্লিটিং প্যাটার্ন দিয়েছে কিনা এটা আমি বের করবো কিভাবে করে, যে তোমার হচ্ছে দুইটা পিকের কেমিক্যাল শিফট ডিফারেন্স যে ভ্যালুটা আছে, কেমিক্যাল শিফট ডিফারেন্স ভ্যালু যদি এই যে দুটা পিকের তো অবশ্যই মাল্টিপ্লিসিটি আছে, এই যে কাপলিং কনস্ট্যান্টের ভ্যালুর চেয়ে যদি এই কেমিক্যাল শিফট ডিফারেন্স ভ্যালুটা তোমার যদি কম কম হয়, যদি লেস দেন 10 হয়, সেক্ষেত্রে আমরা বলি সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার স্পেকট্রাম। সেকেন্ড অর্ডার স্পেকট্রাম বলতে বোঝায় হচ্ছে যেটা টি ডায়াগ্রাম ফলো করে, সেটাকে আমরা বলি সেকেন্ড অর্ডার স্পেকট্রাম, যেটা n+1 রুল ফলো করে না। ঠিক আছে? তাহলে কি বললাম, যে তোমার পিকের যে মাঝখানে যে ডিফারেন্সটা, কেমিক্যাল শিফট ডিফারেন্স, এবং তোমার হচ্ছে এই যে পিকের যে মাল্টিপ্লিসিটি আছে এখানকার যে জে ভ্যালুটা, এই জে ভ্যালু যদি তোমার এই ডেল্টার যে তোমার সাধারণত নিউ ডে লেখা হয়, এই ভ্যালুর থেকে যদি তোমার কম হয়,
কত কম? যদি 10-এর কম হয় কিংবা 6-এরও কম হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলি হচ্ছে সেকেন্ড অর্ডার স্পেকট্রাম অথবা n+1 রুল সেখানে ফলো করছে না। আর যদি 10-এর বেশি হয় সেক্ষেত্রে n+1 রুল ফলো করবে। তার মানে পিকের মাঝখানে ডিফারেন্সটা অনেক বেশি হবে কাপলিং কনস্ট্যান্টের চেয়ে। এটা হচ্ছে তোমার শর্ত ছিল একটা। আর কারো কোনো প্রশ্ন আছে? ভিনাইল অ্যাসিটেট তোমার নিজেরা পড়ে নিবা, এটা সোজা আছে। প্রোটনিক অ্যাসিডের একটি সমস্যা ছিল, এটা একটু বলে দিলাম, যেখানে তোমার অ্যালাইলিক কাপলিং হয়। এটাও অনেক জটিল, 4-অ্যানাইলঅক্সিঅ্যানিসল। ঠিক আছে, আমি তোমাদের আজকে স্লাইডটা দিয়ে দিব, রেকর্ডিং সহ স্লাইডটা দিয়ে দিব। তোমরা হচ্ছে 4-অ্যানাইলঅক্সিঅ্যানিসলটা নিজেরা পড়বে, পড়ে দেখো বুঝতে পারো কিনা। এখানে কিন্তু অনেক জটিল একটা কি আসে, ডাবলেট অফ ট্রিপলেট না কোয়াড্রেট, হ্যাঁ ট্রিপলেট, ডাবলেট অফ ট্রিপলেট প্যাটার্ন আসে এই প্রোটন গুলো। ঠিক আছে, ডাবল বন্ড থাকার কারণে কি এই প্রত্যেকটা প্রোটন কিন্তু নন ইকুইভ্যালেন্ট, এটার সাথে কিন্তু এটা কিন্তু আমার অ্যালাইলিক কাপলিং হবে। খেয়াল করবে এটা ডিফারেন্ট হবে, এক একটা সিঙ্গেট দিবে। এটা তোমরা আমি স্লাইড দিয়ে দেওয়ার পরে তোমরা আজকে ক্লাস এটা পড়বে সুন্দর করে। ঠিক আছে, পড়ে তারপর হচ্ছে এর ব্যাখ্যা কালকে আমাকে ক্লাসে জানাবে। ঠিক আছে, তো আজকে তোমাদের ক্লাস শেষ করে দেই। কারো তো কোনো প্রশ্ন আর কিছু বললো না? হেডফোনটা গেল। আচ্ছা, তাহলে এই স্লাইডটা আমি তোমাদের একটু পরে শেয়ার করে দিচ্ছি। এই স্লাইড সহ তোমাদের রেকর্ডিংটা দেখবে।